মেয়ের বাসায় নাতি নাতনিদের সাথে থেকে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ঢাকা থেকে আসার সময় হুলস্থুল করে চলে আসছি, ব্লাউজ আনি নাই। 2টা শাড়ি হাতের কাছে পেয়ে টেনে ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসলাম। কি করব না করব হুঁশ ছিল না। পরনে কালো ব্লাউজটা ছিল, এই ব্লাউজ দিয়ে আজ কয়দিন কাটিয়ে নিচ্ছি। একবার ধুয়ে শুকাই, আরেকবার গায়ে দিই, এরকম করছি। তো আজ আমার বড় মেয়ে সুমা 3টা ব্লাউজ পিস এনে দিয়েছে দোকান থেকে। ব্লাউজ পিসগুলো কাটিং করে সেলাই করছি সেই দুপুরের পর থেকে। ওর মেশিনটা বারান্দায় থাকে, তো বারান্দায় বসে সেলাই করছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। হঠাৎ মনে পড়লো আপনাদেরকেও একটু দেখাই। আজ আমাদের একাদশী ছিল, তো একাদশীতে তেমন কিছুই করি নাই। আম কাঁঠাল আছে, মালটা আছে, ওই সব খেয়েছি। সন্ধ্যার পরে বাদাম ভেজে নেব। আমার নাতনি অনুবা সন্ধ্যা পূজা দিতে বসছে। আমার এই ছোট্ট নাতনিটা মাকে যে কত রকমের সহযোগিতা করে। ঘর ঝাড়ু দেবে, বিছানা পাটি গোছাবে, পূজা দেবে, যদি সিঙ্কে কোনো থালা বাসন থাকে ওগুলি মাঝে মাঝে ধুয়ে দেয়। ওর মা ফোনে আমাকে বলে এইসব। সৌরভও আমাদের সাথে ফেনী চলে আসছে। ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই ওর মা বলছে যে দিদি সৌরভ তাহলে আপনাদের সাথে ফেনেই থাক। আর ওর মা বাবা মাধুর্য এরা খাগড়াছড়ি চলে গেছে, ওদের কাজ আছে ওখানে। আমার এখনও ব্লাউজ সেলাই হয় নাই। 2টা ব্লাউজের মেশিনের কাজ হয়েছে, কিন্তু হাতের কাজ হয় নাই। আরও একটা ব্লাউজ আছে, ওটাও সেলাই করে রাতেই হাতের কাজ করে ওগুলি ধুয়ে দেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার নাতনি গীতা পাঠ করছে। আবার চলে আসলাম মেশিনের কাছে। ঘরে জায়গা হয় না, মেশিনে তো সব সময় সেলাই করা হয় না, তাই মেশিনটা বারান্দায় রেখেছি। বারান্দাটা অনেক বড়, অনেক কিছুই রেখেছি। আর একটা ব্লাউজ আছে, সেলাই করে নেই। এখন সকালবেলা, রাতে আর ভিডিও করি নাই। এখন সকাল 9টা বাজে। কি বানাবো একটু পরেই দেখাচ্ছি। এখন তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ, 5 ফোড়ন, তেজপাতা। সব কিছু খুব সুন্দর মতো ভাজা হলে এখন দেব কুচানো রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। গতকাল রাতেই কথা হয়েছে, আজ সকালের খাবার হবে লুচি আর ঘুগনি। রাতেই আমার মেয়ে ডাবলি মটর ভিজিয়ে রেখেছিল, এখন একটা আলু দিয়ে সিদ্ধ বসিয়েছি। শুধু লবণ হলুদ দিয়ে আলু আর মটর সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। ফোড়নটাও রেডি হয়ে গেছে, এখন ফোড়নের উপর দিয়ে দেব। লুচি তৈরির জন্য আটা মেখে রেখেছি, সোমা বেলে দেবে, আমি ভেজে নেব। ঘুগনি হয়ে গেছে, এটা ঢেলে ওই ফ্যানের নিচে রাখবো। গরম গরম লুচি হবে আর সবাইকে দেওয়া হবে। আমার নাতি নাতনিরা এসব খাবার খুব পছন্দ করে। তবে এসব খাবার সবারই পছন্দ, আমারও পছন্দ। সব সময় তো আর খাই না, আজ খাবো। গতকাল আমরা মা মেয়ে 3জন একাদশী ছিলাম,
তো এটাই হবে আমাদের একাদশীর পারণ। খুব সুন্দর মতো লুচিগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সবাইকে দিচ্ছি। লুচিগুলো খুব সুন্দর হচ্ছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গত কয়েকদিনের ভিডিও দেখে আপনারা সবাই বেশি বেশি কমেন্টস করছেন। আপনাদের কমেন্টসগুলি আমি দেখছি, কিন্তু গঠনমূলক রিপ্লাই দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের কাজের ঝামেলার কারণে। তবে আমি আপনাদের সবার কমেন্টসগুলি দেখছি, তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। দাদা চলে যাওয়ার পর থেকে মনটা ভীষণ খারাপ থাকে, কোনো প্রকারেই মনকে মানাতে পারছি না। দাদার কথা মনে পড়লে কলিজাটা ভিতর থেকে জ্বলে ওঠে, কোনো প্রকারেই শান্তি পাচ্ছি না। তারপরও আপনাদের কমেন্টসগুলি দেখে মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছি। 2007-এ আমার মা চলে গিয়েছিলেন, তখন যে আমার মনের কি অবস্থা ছিল, দিনরাত শুধু কলিজা জ্বলত। সন্ধ্যার সময় একবার কান্না করতাম, ভোর রাতে আবার কান্না করতাম, রান্না করার সময়ও কান্না আসতো। কি যে মনের অবস্থা ছিল, পুরো 3-4 মাস অনবরত কান্না করেছি। এরপরে আমার বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, তখন কত প্রকারে আমাকে বুঝাতেন। বাবার কাছে এইসব কথা শুনে শুনে মনে একটু সাহস পেয়েছি। বাবা রামায়ণ মহাভারত সব সময় পড়তেন, ওইসব কাহিনী বলতেন, বিভিন্ন ধরনের কথা বলতেন। এইসব শুনে শুনে মনটা একটু শক্ত হলো। কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, মা মারা যাওয়ার 4 বছর পর বাবাও চলে গেলেন আমাদেরকে ছেড়ে, একেবারে সুস্থ সবল অবস্থায়। আমার মায়ের মৃত্যুর 1 বছরের ভিতর আমার বড় মেয়ের বিয়ে হয়েছিল। এরই মধ্যে আমার নাতি অরিন্দম আসলো দুনিয়াতে। অরিন্দমকে পেয়ে মার কথা ভুলতে বসেছিলাম, এমন সময় বাবাও চলে গেলেন দুনিয়া থেকে। নমস্কার, আমি অনুভা শীল। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতাটি আবৃত্তি করব। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুইচা পাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। ওহ, কি দারুণ হয়েছে বোন, খুব সুন্দর হয়েছে। বলছিলাম আমার বাবার মৃত্যুর কথা। আমার নাতি অরিন্দমের বয়স যখন 11 মাস, তখন আমার বাবার মৃত্যু ঘটে। খুবই দুঃখ পেয়েছিলাম হঠাৎ বাবার মৃত্যুর খবর শুনে, কিন্তু নাতির কারণে ওই দুঃখটা অতি সহজে ভুলে গেলাম। আবার আমার বাবা মৃত্যুর আগে ঘন ঘন আমাদের বাড়িতে আসতেন এবং মায়ের মৃত্যুর শোকটা যেন আমি সহজে কাটাতে পারি, বাবা বিভিন্নভাবে আমাকে বুঝাতেন। এজন্যই বাবার মৃত্যুর পর অধিক দুঃখ ফেলেও নিজের মনকে কোনো প্রকার বুঝাতে পেরেছি। কিন্তু এখন আমার প্রিয় দাদা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আবারও মনটা অশান্ত হয়ে গেছে। আপনারা এবং আমার নাতি নাতনিরা না থাকলে মনে হয় বাঁচতে পারতাম না। শুধু আপনাদের জন্য বেঁচে আছি। আজ শুক্রবার, আমার মেয়ে রান্নাবান্না করেছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। এখন বিকাল 4:30 বাজে, নাতনিকে নিয়ে ওর গানের ক্লাসে আসলাম। সোমা প্রতি শুক্রবার মেয়েকে নিয়ে এখানে আসে। আজ আমি যখন বাসায় আছি আমি বলছি আমি যাব। এই কথা শুনে আমার নাতনি খুব খুশি, ও বলছে দিদার সাথে যাব। একটা অটো রিকশা নিয়ে চলে আসলাম অল্প সময়ের মধ্যে। এখানে এসে খুব ভালোই লাগছে। অনেকগুলো ছাত্রছাত্রী গান শিখছে আর আমরা সবাই বসে বসে দেখছি। এখানে অভিভাবকেরাও আসছে যার যার ছেলে মেয়েদেরকে নিয়ে। আমি আসলাম আমার নাতনিকে নিয়ে। যিনি গান শিখাচ্ছেন তিনিও প্রাইমারি স্কুলের টিচার। আমার মেয়ে চিনে ওনাকে। তো আসার পর অনুভাকে জিজ্ঞাসা করলো উনি কে। অনুভা বলছে আমার দিদা। তখন উনি হাত জোড় করে আমাকে নমস্কার দিলেন এবং কুশলাদি জিজ্ঞাসা করলেন। আমরা আসার আগেই ক্লাস আরম্ভ হয়ে গেছে। আমরা আসছি মনে হয় 30 মিনিটের মতো হয়ে গেছে, বসেছিলাম। এখন অনুভার পালা আসলো। ও কি করছে দেখি, আপনারাও দেখুন এবং শুনুন। আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে। এতক্ষণ ম্যাডাম এখানে বসাই ছিলেন। তো ম্যাডামের ছোট্ট একটা বাচ্চা আছে, ওকে দেখতে গেছি মনে হয়।
প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন কোথায় পেলে ভাই এমন পাখা ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন প্রায় 1.5 ঘন্টা এখানে থাকলাম। তো আমরা বাসায় চলে আসছি একটা অটোরিকশা নিয়ে। সকালবেলায় আমার নাতি নাতনিরা বলেছে ফুচকা খাবে। ওদের মা তো এত ঝামেলার কাজ করার সুযোগ পায় না। গতকাল রাতেই বেশি করে ডাবলি ভিজিয়ে রেখেছিল। অর্ধেকটা দিয়ে সকালবেলায় ঘুগনি তৈরি করেছে, আর অর্ধেকটা দিয়ে এখন ফুচকার পুর বানাবে। প্রেসার কুকারে একটা আলু আর ডাবলি মটরগুলো আমার মেয়ে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। এদিকে আমি সমপরিমাণ সুজি, আটা এবং স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করেছিলাম। এখন ছোট ছোট করে পাতলা রুটি বেলে কেটে কেটে ওই মেয়েকে দিচ্ছি। ও তেলে ভেজে ফুচকার ঠোল তৈরি করছে। আমার নাতনি আস্তে আস্তে বলছে, দিদা ফুচকা বানাবেন না? আমি বলছি অবশ্যই বানাবো। একা একা এসব কাজ করতে অনেক ঝামেলার মনে হয়। তো মা মেয়ে দুইজনে মিলে করেছি, তাই বেশি ঝামেলা হয় নাই। ওরা যে কি খুশি ফুচকা পেয়ে। সৌরভের জন্য ওই পুরটা মাখিয়েছি শুধু একটু সরিষার তেল দিয়ে, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে। আমাদের জন্য পেঁয়াজ কুচানো দিয়েছি। সৌরভ তো নিরামিষ খাবে, ওর জন্য নিরামিষ রান্না হয়। ফুচকাটাও ওকে নিরামিষভাবেই দিয়েছি। অরিন্দম, অনুভা, সৌরভ ওদেরকে দিয়েছি। আমার জন্য 5টা ফুচকা রেডি করে নিয়েছি। সোমা, ওর বাবা, আমার জামাই বাবাজি ওদেরকেও বেড়ে দিয়েছি, ওরা ওদিকে খাচ্ছে। আসলে ফুচকাটা খুবই ভালো লাগছে খেতে। ফুচকা খাওয়ার মজাই হলো তেঁতুলের টক। আজ তেঁতুলের টকটা খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।